ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। নমস্কার, শুরু করছে নিউজ এট 2 আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ। সোমবার বলেছিলেন 2-4টে ভাঙুন রাস্তায় বসা দোকান, সোমবার বলেছিলেন 2-4 জনকে অ্যারেস্ট করুন, আর বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ তিনি চান না। হকার নিয়ন্ত্রণ বা উচ্ছেদ, নরম হলেন মমতা। কি বললেন শুনুন। আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে, ফাঁকা জায়গা আছে, ইরিগেশনের ক্যানেলের ওপরে নয়, তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না। তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। সামনে সোমবারের কড়া মেজাজ বৃহস্পতিবারে খানিকটা নরম হলো কি? আচ্ছা, হলো কেন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে আসে সামনে। কতগুলো বক্তব্য আপনাদের শোনাবো। গতকাল নিউ টাউন এলাকা থেকে বক্তব্যগুলো উঠে এসেছে। যদি কলকাতা জুড়ে, কলকাতার বাইরে, রাজ্য জুড়ে এই বক্তব্য আসে তাহলে তো বিপদ। বিধানসভা আসছে, শুনুন। আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি, ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি। তাহলে আমরা এখন যাবো কোথায়? পার্টির লোক নয়, আমি হকার। আমরা পার্টির লোক না, আমরা হকারের লোক। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে। ভোটে উঠেছে তো ব্যাস, বিধানসভা এখনো আছে। বিধানসভা ভোট আছে সামনে, চাপ নেই। বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো, বিধানসভাতেও বুঝে নেবো। শুনলেন, বিধানসভাতে আমরাও বুঝে নেব বলছেন হকাররা। বললেন বুধবার, বৃহস্পতিবার হকার উচ্ছেদ চান না মমতা ব্যানার্জি, চান না বুলডোজার দিয়ে গোড়ানো হোক। চলুন এই মুহূর্তে আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে সৌরভ গুহ। সৌরভ, কোথাও সেই বিধানসভার আতঙ্ক, ভোটের আতঙ্ক নরম হতে হলো? একেবারেই সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের যে মেজাজ, সে মেজাজে কিন্তু একটা 180 ডিগ্রি ঘুরে গেলেন তিনি, একটা ইউ টার্ন লক্ষ্য করা গেল। আসলে প্রিয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে তো সবাই একথা বলেন যে কংগ্রেসের ব্যারিস্টোক্রেসির বদলে তিনি আসলে সাবঅল্টার্নদের নেত্রী ছিলেন, এবং এই সাবঅল্টার্নরা, শহুরে গরিবরাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে বারংবার ভোটে তার পাশে থেকেছেন। খুব স্বাভাবিকভাবে 2 দিন আগে জবরদখল নিয়ে যখন সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরই পুলিশ প্রশাসনের তরফে হকার নিয়ে যখন কার্যত হাত ধুয়ে পড়ে গেলেন প্রশাসনিক কর্তারা, অনেকেই কিন্তু 1996 সালের অপারেশন সানশাইনের ছায়া দেখছিলেন, এবং 2 দিন ধরে তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সুর নরম করলেন এবং বুঝিয়ে দিলেন যে তিনি হকারদের উচ্ছেদের পক্ষে তার সরকার নন। তিনি চান বুলডোজারের বদলে আলাপ আলোচনা বুঝিয়ে এর একটা সমাধান করতে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও কিন্তু রয়েছে। তার কারণ এই বেআইনি পার্কিং এবং হকারদের নিয়ে বলতে গিয়ে তিনি এক জায়গায়, তুমি লক্ষ্য করো, তিনি এক জায়গায় বলছেন যে এই টাকা বিজেপিতে যায়। এটা শহরের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন বিজেপিতে যায়। সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, 46টা আসনে কলকাতায় বিজেপি জিতেছে 46টা ওয়ার্ডে। তাহলে কোথাও কি এই রাজনীতির সমীকরণটা প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাবাচ্ছে, এবং এই জায়গাটা তারা আজকে সুর নরম করলেও রাজনীতির এই প্রসঙ্গটা কিন্তু তার গলায় ধ্বনিত হলো। সৌরভ, সঙ্গে থাকো। আমার সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি তার কাছে যাওয়ার আগে আরো একটা বক্তব্য আপনাদেরও শোনাতে চাই। মহানন্দা দিয়ে শুনুন প্লিজ। আমরা একটু আগেই শোনালাম যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে বা সরানো হচ্ছে তাদের দোকানপাট, তারা বলছেন আমরা বিধানসভায় বুঝে নেব। মানুষ এতটা ক্ষিপ্ত এবং শহরের ফুটপাথ জুড়ে বুলডোজারের দাপাদাপিতে এমন পারসেপশন তৈরি হয়েছে যে পোর্টের জমি যা কোর্টের নির্দেশে খালি করতে হচ্ছে, সেখানেও মানুষ কাঠগড়ায় তুলছেন কাকে? তৃণমূলকে, মুখ্যমন্ত্রীকে। শুনুন। মেয়র বলেছে পুলিশ আসলে মেয়েরা ভাগিয়ে দিন,
মেয়র বলেছে। কি বলেছে? মেয়র কি বলেছে? পুলিশ আসলে তোমরা মেরে ভাগিয়ে দাও। আমরা পরশু দিনে গেছিলাম মেয়র সাহেবের কাছে বলতে যে আমাদের এই সমস্যা, বললো পুলিশ আসলে তোমরা ভেঙে দিন। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে রয়েছেন? আমাদের এখানে 40 বছরের বাসস্থান। আগে আমরা ছিলাম ব্রিজের তলায়, মেয়র সাহেব নিজে আমাদেরকে এদিকে শিফট করেছিল যখন ব্রিজ ভেঙেছিল, বললো আপনাদের পুনর্বাসন এদিকে আমরা করে দিয়ে সরিয়ে দেবো। আমাদের পুনর্বাসন দেয়নি, আমরা সরিনি। আমরা বললাম দাদা আমাদের এই অবস্থা, যে কোনো দরকার হলো ওনার কাছে যাই। উনি বললো পুলিশ আসলে তোমরা মেরে ভাগিয়ে দাও বলে উনি চলে গেলেন। দিদি ভোট তোমার কাপড় কেচে দেবো। আজকে দিদি পাত্তা নেই, এই দিদি সরিয়ে দিচ্ছে। জোর করে আমরা কোর্টের জায়গায় ছিলাম না, জোর করে কোর্টে ঢোকালো, কোর্টের সাথে লবি করে সব তুলে দিচ্ছে। এটার কোনো মানে আছে? শুনলেন, এই রেপারকেশনের ভয়ে কি নরম হতে হলো? সোমবার বৃহস্পতিবারের মেজাজ বদলে গেল মহানন্দাদি। দেখো, আমাদের দেশের সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে সব কিছুতে একটা রাজনীতির রং চলে আসে। কিন্তু থিওরিটিক্যালি ভাবতে গেলে একজন প্রশাসক এবং একজন রাজনীতিবিদ দুটো আলাদা সত্তা। এটা কিন্তু প্রশাসনে এসে অনেকে ভুলে যান। একটা কথা হচ্ছে যে এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক সমস্যা নয়, এটার একটা বড় সামাজিক পার্সপেক্টিভ আছে। এই যে এত হকার বেড়ে গেছে কলকাতা শহরে, নগরবাসী হিসেবে হয়তো নগরের মানুষরা তারা এটাকে পছন্দ করবেন না। এটা স্বাভাবিক যে তারা নাগরিক স্বাচ্ছন্দ্য চাইবেন। কিন্তু এই যে এত হকার, এবং আমরা দেখতে পাচ্ছি কোভিডের পরে এটা অনেক বেড়ে গেছে, বিশেষ করে নিউ টাউনটাই যদি ধরা যায়। আগে যেখানে 2 জন হকার ছিল সেখানে এখন 10 জন হকার। এর মূল কারণ হচ্ছে ভারতবর্ষের এই অস্বাভাবিক বেকারত্ব। অর্থাৎ এই যে বেকারত্বর জ্বালা, সেটা থেকে মুক্তি পেতে মানুষ কোনোভাবে বাঁচার জন্য ছোট ছোট স্টল দিয়ে তারা বাঁচছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাদের যদি ওয়ান ফাইন মর্নিং এসে বলা হয় যে তোমরা এখান থেকে চলে যাও, তাহলে তারা যাবে কোথায়? তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা আছে। কালকেই দেখছিলাম একজন মহিলা হকার, সে ক্যামেরার সামনে কেঁদে ফেলছিল যে আমি আমার এই টাকাতে আমার মেয়েটাকে পড়াশোনা করাই, আমার তো সমস্ত শেষ হয়ে যাবে। একজন প্রশাসককে কিন্তু এই জিনিসগুলোও দেখতে হবে। অর্থাৎ নিশ্চয়ই বেআইনি দখল কখনো করা যায় না, সেটা একেবারেই মানা যায় না, কিন্তু তাদের সিস্টেম্যাটিক রিপ্লেসমেন্ট দরকার, অর্থাৎ পুনর্বাসন। আপনি কি সত্যি বিশ্বাস করেন? আপনি থিওরি শব্দটা উচ্চারণ করলেন শুরুতেই, আপনি সত্যি বিশ্বাস করেন যে নির্দেশ মমতা ব্যানার্জি দিচ্ছেন অক্ষরে অক্ষরে তার বাস্তবায়ন হবে? 1 মাস পরে 2 মাস পরেও আমরা ফুটপাত দখল মুক্ত দেখতে পাবো, অথচ হকাররা থাকবেন সিস্টেম্যাটিক্যালি নিয়ম মেনে। এটা বাস্তব। মমতা ব্যানার্জি নিজে বলছেন টাকা খেয়ে আর খাইয়ে কাজ হয় এখানে। হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করি এটা সম্ভব, যদি ঠিকমতো প্ল্যানার্স যারা এগুলো পারে, বহু এক্সপার্ট টাউন প্ল্যানার আছে, তাদের সঙ্গে কথা বললে অবশ্যই একটা সিস্টেম্যাটিক রিপ্লেসমেন্ট সম্ভব। অন্যান্য দেশে কি করে করেছে আমরা নিজেরা দেখে এসেছি। সেখানে একটা পার্টিকুলার রাস্তায় একটা টাইম বেঁধে দেওয়া হয়, সবাই ছাতা নিয়ে আসে হকাররা, তারা বিক্রি বাটা করে, সবাই জানে ওখানে হয়, আবার তারপর সন্ধ্যেবেলা তারা চলে যায়। মহানন্দাদির সঙ্গে থাকুন। আপনি যে স্বপ্ন দেখতে চাইছেন তা আমাদের সবার স্বপ্ন, কিন্তু যেখানে তোলা, দুর্নীতি, ঘুষ, টাকা শব্দগুলো আঁকড়ে আষ্টে পৃষ্ঠে আমাদের বেঁধে রাখে, সেখানে কতটা সম্ভব এই বাস্তবায়ন? আমি সৌরভের কাছে আরেকবার যাব। সৌরভ, অনেকের মুখে মুখেই এরকমও শোনা যাচ্ছে এটা তো 2 দিনের। সৌরভ, পিসিআর প্লিজ, বিগ ওয়ালে যদি আমি সৌরভকে দেখতে পাই। হ্যাঁ সৌরভ। পিউ, অবশ্যই তোমার কথার রেশ ধরে বলি যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আবার আলোচনাটাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে ওই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, যেখানে কলকাতার বুকে 46টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হয়েছে। এই হলো নাগরিক বাস্তবতা, এবং নাগরিক বহু মানুষজন তারা তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতাদের নিয়ে বিরক্ত। এই বিরক্তিটা বুঝতে পেরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 দিন ধরে হকার নিয়ে সুর নরম করেছেন,
কিন্তু কাউন্সিলর এবং স্থানীয় একাংশের পুলিশ আধিকারিকদের নিয়ে কিন্তু তিনি সুনরম করেননি, বরং আজকেও বারংবার বললেন যে টাকার বিনিময়ে ফুটপাত বিক্রি করে দিচ্ছেন কাউন্সিলর এবং পুলিশের একাংশ। অর্থাৎ তা নিয়ে যে একটা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং এই বিরূপ প্রতিক্রিয়ার জেরে যে লোকসভা নির্বাচনে এই বিরাট সাফল্য পেয়েও শহরাঞ্চলের ভোটে ঘাটতিতে রয়েছে তৃণমূল কংগ্রেস, এটা বিলক্ষণ দীর্ঘদিনের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। সেই জন্যই তো শাসক হয়েও তিনি বিরোধী। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, যা বলছেন, তা তো বিরোধীদের কথা। মমতাই শাসক, মমতাই তো বিরোধী। সবই ভোটেরও লাগিয়া এই প্রশ্ন থাকে। তবে হ্যাঁ, হকার নিয়ে সুর নরম করেছেন, কিন্তু জমি জবরদখল নিয়ে মমতা ব্যানার্জি এখনো কড়া। শিলিগুড়িতে এক তৃণমূল ব্লক সভাপতি গ্রেফতার হয়েছেন। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বললেন, আমি গ্রেফতার করিয়েছি। শুনুন। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। মমতা ব্যানার্জি বলছেন কাউন্সিলররা এই কাজ করলে আরো অ্যারেস্ট করাবো, এমনকি পুলিশ যদি করে পুলিশকেও অ্যারেস্ট করাবো। ভাবুন কতটা কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শিলিগুড়ির আরেকটু খোঁজ খবর নিতেই যাব। প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, এরপর কি এই যে নেক্সাস বন্ধ হতে পারে? লোকাল লিডাররা তারা কি মানে একটু সমঝেছেন? দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন তার নির্দেশেই কিন্তু এই গ্রেপ্তার হয়েছে। শুধু দেবাশিস প্রামাণিক কেন, একাধিক নাম কিন্তু এলাকায় ঘুরছে যারা এই জমির কারবারে জড়িত, এবং তাদের কাজকর্ম নিয়ে ইতিমধ্যেই পুলিশ খোঁজ খবর শুরু করেছে। শুধু কি রাজনৈতিক এই শাসক নেতারা, বিভিন্ন থানা, ডাবগ্রাম, এই ফুলবাড়ি, এই যে এলাকা, এই এলাকার বিভিন্ন থানার যে কর্তারা যারা আগে ছিলেন পোস্টেড বা এখন যারা পোস্টেড, তাদের একাংশের ভূমিকা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই যে এফআইআর কপি TV9 বাংলার হাতে আছে, তাতে কিন্তু শুধু দেবাশিস প্রামাণিক নন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মেম্বার গৌতম গোস্বামী, তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। কি অভিযোগ? ওই মহিলা অভিযোগ করছেন তার বাবার অবর্তমানে ওই জমির মালিক, তিনি ওই জমি তাদেরকে লিখে দিতে বাধ্য করাতে চাপ দেওয়া হয়েছিল, অথবা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য চাপ দেওয়ানো হয়েছিল। মজার কথা হলো, এই যত অভিযোগ উঠছে ইনক্লুডিং রামকৃষ্ণ মিশন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই ছক। হয় পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার পরে সেই জমি নানাভাবে কাজকর্ম করে নিজেদের নামে করে নেওয়া, অথবা চলে বলে কৌশলে প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে, শাসক নেতারা প্রভাব খাটিয়ে সেই জমিগুলোকে নিজেদের করায়ত্ত করা। পোড়াঝাড় এলাকার নাম এখন সোনার ঝাড়। কেন? ওখানে এক ফালি জমি লাখ লাখ টাকায় বিক্রি হয়। গোটা এলাকা জুড়ে গৌতম স্বীকার করেছে TV9 বাংলার কাছে, 300 একর জমি বেহাত হয়ে গিয়েছে। গোটা শিলিগুড়িকে কেন্দ্র করে যত জমি, এই জমির কারবার করে ফুলে ভেবে উঠছেন নেতারা, কিন্তু তার জেরে ডিসক্রেডিট হচ্ছে সরকারের, ভোটে গোহারা হারতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একদম। প্রসেনজিৎ, তোমাকে ধন্যবাদ। আবার বললাম, সবই ভোটেরও লাগিয়া। তো আমরা যারা সাধারণ মানুষ, হোক না ভোটের জন্য, আমাদের কথা ভাবা তো হচ্ছে শেষ পর্যন্ত, এই বা কম কি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন রাজভবনের কথাও, কারণ তার কানে এমন কিছু যাচ্ছে রাজভবনে কাণ্ড কারখানা নিয়ে, সেখানে নাকি মহিলারা যেতে আতঙ্কিত। একটু আগে বলেছেন, শুনুন। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। সায়ন্তিকা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন, তাই রাজ্যপালের চিঠি পেয়ে যাননি। সায়ন্তিকা আজও রয়েছেন ধর্নায় বসে, আজও রয়েছেন প্রতীক্ষায়, শপথ পড়বেন এই আশায়। প্রদীপ্ত আছে সেখানে। প্রদীপ্ত,
দেখো, শুরুতেই আমি ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে বি.আর. আম্বেদকরের যে মূর্তি রয়েছে বিধানসভার, সেই মূর্তির নিচে দুই বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা অপেক্ষা আজও করছেন। বি.আর. আম্বেদকরের উদ্ধৃতি হাতে নিয়ে তারা বসেছেন যে উপনির্বাচনে জয়ের পর কিভাবে শপথ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটা নিয়েই সরাসরি বরানগরের তৃণমূলের নবনির্বাচিত জনপ্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা ভয় পাচ্ছেন কারণ রাজভবনে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা হয়। ঠিকই বলেছেন উনি। আমরা বলতে চাইনি আমরা ছোট, আমরা সেটা গতকালকেই চাইলে বলতে পারতাম, কিন্তু ওনার সম্মান রেখে, ওনার চেয়ারের সম্মান রেখে আমরা সেটা বলিনি প্রেস মিডিয়ার সামনে। কিন্তু এটা সাসপিশিয়াস ছিল ব্যাপারটা, কারণ 21 তারিখে আমার কাছে চিঠি এসছে মেলে এবং স্পিড পোস্টে। ভগবানগোলাও তো জিতেছে, ভগবানগোলার কাছে নয় স্পিড পোস্টে যেতে 2 দিন দেরি হবে, কলকাতা থেকে দূর বাড়ি মানলাম, কিন্তু মেলটা তো পৌঁছাতে দেরি হবে না। মেলটা কেন পৌঁছায়নি? 2-3 দিন পর যখন আপনাদের মাধ্যমে জেনে গেছে সবাই যে এরকম ডাক এসছে, তারপর ওনার কাছে মেলটা গেছে, কেন? সাসপিশিয়াস তো লাগবেই। আপনি তো বিস্ফোরক একটা অভিযোগ করছেন যে আপনাকে আলাদা করে ডাকা হচ্ছে রাজভবনে, অনেকদিন পর ভগবানগোলার কাছে চিঠি গিয়েছে। আমি আপনাকে বিস্ফোরক কোনো অভিযোগ করছি না, আমি সত্যিটা বলছি। এটা বলতে চাইনি কালকে, অনেক রকম কথাবার্তা হবে বলে, ওই জন্য কালকে আমরা বলিনি যে আমরা ভাই কনস্টিটিউশন নিয়েই আমরা কথা বলবো। উনি তো না কনস্টিটিউশন মানছেন, না উনি কোনো কিছু নিয়ম প্রথা কিছু মানছেন না। আর কেনই বা 21 তারিখ শুধু আমার কাছে চিঠি আসবে? প্রদীপ, তো এই ভয় না থাকলে উনি যেতেন রাজভবনে শপথ নিতে। ঠিক আছে, আমি যদি যে কোনো অফিসিয়াল লেটার 5 বার তো আর ইস্যু হবে না। এই ভয় না থাকলে আপনি যেতেন? এই ভয় না থাকলেও আমি যেতাম না, কারণ উনি তো আমাদের শপথ বাক্যটা পাঠ করাতে বিধানসভায় আসবেন। ঠিক আছে, উনি নিজে যদি বলতেন, উনি তো ঠিকমতো কমিউনিকেশনও করছেন না আমাদের সাথে। উনি বলছেন যে আমার যাকে অ্যাপয়েন্ট করব সে আপনার শপথ বাক্য পাঠ করেন। আমরা অন্য কারোর থেকে শপথ বাক্য পাঠ কেনই বা করবো? আমরা বিধানসভায় তাহলে স্পিকারের থেকে শপথ বাক্য পাঠ করবো না? উনি নিজে বলছেন আমি শপথ বাক্য পাঠ করবো না, উনি স্পিকারকে বলছেন যে আপনি করান না, উনি আমাদের দুজনকে একসাথে টাইমলি ডাকছেন, সবটাই একটা ধোঁয়াশা। অনেক ধন্যবাদ প্রদীপ। তো খুব স্পষ্ট করে সায়ন্তিকা নিজের বক্তব্য সামনে আনেন, খুব স্পষ্ট। কিন্তু এই বিষয়, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন বাম নেতা বিকাশ ভট্টাচার্য, শোনাবো। এগুলো তো ক্লাস 7-8 ছেলেমেয়েরা করে। সাংবিধানিক পদে যিনি আছেন এবং যারা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে নির্বাচিত হয়েছেন তাদের কি সব সাজে নাকি? রাজ্যপালের উচিত তো স্পিকারকে ডেপুট করে দেওয়া ভোট নেওয়ার জন্য, সেটাই বা রাজ্যপাল করছেন না কেন আমি বুঝতে পারছি না। দুর্ভাগ্য যে এই সমস্ত লোকেরা তারা সাংবিধানিক পদের দায়িত্ব পান, কিন্তু তারা দায়িত্ব পালনে যথাযোগ্য সম্মানের সঙ্গে কাজ করতে পারছেন না। মহানন্দাদি, আমরা কি শুধুই এটাকে শিশু সুলভ জেদাজেদি হিসেবে দেখবো? দেখো, এটা না ভীষণ দুর্ভাগ্যজনক। যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা দায়িত্ব পেয়ে শপথ নিয়ে কাজ শুরু করবেন, এরা তো কাজ করতে অঙ্গীকারবদ্ধ, তাই না? সেখানে এই ধরনের জটিলতা আমরা দেখতে চাই না। এবং রাজ্যপালের সঙ্গে এই যে রাজ্য প্রশাসনের একটা অনেক দিন ধরে যে একটা বিবাদ নানা ক্ষেত্রে, আমি নিজে শিক্ষাক্ষেত্রের মানুষ, আমি জানি উপাচার্য নিয়োগ থেকে আরম্ভ করে নানা ব্যাপারে যে মতবিরোধ এবং এই দ্বন্দ্বটা চলছেই, এটা রাজ্যের পক্ষে কিন্তু ভালো হচ্ছে না। আর যেখানে নিয়ম অনুযায়ী স্পিকার শপথ গ্রহণ শপথ বাক্য পাঠ করাতে পারেন, সেখানে এই পারমিশনটাই বা রাজ্যপাল দিচ্ছেন না কেন? এটা একটা অকারণ জটিলতা তৈরি হচ্ছে, এতে মানুষের কোনো কিছু সুরাহা হচ্ছে না। এই জটিলতা অকারণ, এটাই বলতে চাই। মহানন্দাদি, অনেক ধন্যবাদ। আমার হাতে সময় নেই, শেষ করতে হবে নিউজের 2। আপনি সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।